আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি তাসফিয়া তাবাসসুম। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইউক্রেনের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব, জেদ্দায় শান্তি আলোচনা। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য নতুন মোবাইল অ্যাপ চালু। সীমান্তে 10 বছরে 305 বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ। পাচার হওয়া টাকা ফেরাতে হচ্ছে বিশেষ আইন। ধর্ষণের বিরুদ্ধে 30 কলেজ শিক্ষার্থীদের সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি। এবং চট্টগ্রামে পানি সরবরাহের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও, বিক্ষুব্ধ নগরবাসী। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইউক্রেনের চলমান যুদ্ধের 3 বছর পর শান্তি আলোচনার উদ্যোগ জোরালো হচ্ছে। মঙ্গলবার সৌদি আরবে জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে পৌঁছান, যদিও মূল আলোচনায় তিনি অংশ নেবেন না বলেও জানা গেছে। ইউক্রেনের চিফ অফ স্টাফ আদ্রি ইয়ারমাকের নেতৃত্বে এই কূটনৈতিক সামরিক প্রতিনিধি দল ইতিমধ্যেই জেদ্দায় অবস্থান করছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নিচ্ছে। আলোচনার আগে ইউক্রেনের পক্ষ থেকে নৌ ও আকাশপথে আংশিক যুদ্ধবিরতি একটি প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখলেও রাশিয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হবে না। মস্কোর মতে এটি ইউক্রেনের পরাজয় ঠেকানোর কৌশল মাত্র। সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির এক ভিডিও বার্তায় আশাবাদ প্রকাশ করেন যে মঙ্গলবারের আলোচনা থেকে একটি বাস্তবসম্মত সমাধান বেরিয়ে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের জন্য ট্রাম্প প্রশাসন নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে তারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে পারবেন এবং গ্রেফতার বা আটক হওয়া ঝুঁকি এড়াতে পারবেন। নতুন অ্যাপটির নাম সিবিপি হোম এবং এটি মার্কিন কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন দ্বারা পরিচালিত হবে। এই অ্যাপের মাধ্যমে অভিবাসীরা তাদের প্রস্থান করার ইচ্ছে জানাতে পারবেন, যা তাদের স্বনির্বাসনের সহায়ক হবে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, সিবিপি হোম অ্যাপটি অভিবাসীদের এখনই চলে যাওয়ার সুযোগ প্রদান করবে, যাতে তারা ভবিষ্যতে আইনতভাবে দেশে ফিরে আসতে পারে। তিনি আরও বলেন, যদি তারা এই সুযোগ গ্রহণ না করে তবে সরকার তাদের খুঁজে বের করবে এবং নির্বাসিত করবে। এই পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ, যা অবৈধ অভিবাসন রোধে দৃঢ় পদক্ষেপ নিতে সাহায্য করবে। গত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে 305 বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এছাড়া এই 10 বছরে সীমান্তে সংঘর্ষের ঘটনায় 282 বাংলাদেশি আহত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু 2024 সালে 57টি হামলার ঘটনা ঘটে। 2025 সালে জানুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত বিএসএফ কর্তৃক 15টি হামলার ঘটনায় 4 জন বাংলাদেশি নিহত, 10 জন আহত, 5 জন গুলিবিদ্ধ হয়। এ সময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় 3 জন বাংলাদেশি নিহত হয়েছেন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নিয়ে আসার ব্যাপারে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নিলেও এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমরা উভয় দেশের কর্তৃপক্ষকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ এবং কার্যকারী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সীমান্তের হত্যাকাণ্ডের সংখ্যা প্রকৃতপক্ষে শূন্যে নিয়ে আসার বিষয়ে আহ্বান জানাই। এই বছরের মধ্যে বিদেশে পাচার হওয়া প্রায় কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য একটি বিষয়ে আইন করার উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থের একটি বড় অঙ্ক ফেরত আনার চেষ্টা হচ্ছে।
বেশ কয়েকটি দেশের সাথে চুক্তিসহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বছরের মধ্যে কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব। তিনি বলেন, পাচারের অর্থ ফেরত আনতে হলে কিছু আইন প্রক্রিয়া মানতে হবে। এজন্য একটি বিশেষ আইন করার উদ্যোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের। শীঘ্রই যা অধ্যাদেশ আকারে জারি হবে। আগামী মাসেই এই নিয়ে কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ৩০ কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে শাহবাগে। এ সময় তারা কিছুক্ষণের জন্য শাহবাগ মোড়ে অবরোধ করেন। পরে যানবাহনের জটলা লেগে গেলে জনদুর্ভোগের কথা ভেবে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11:30 থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের এই কর্মসূচির নাম দেওয়া হয় সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি। তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত চান। ধর্ষকের কঠোর থেকে কঠোরতম বিচার চাই, এমন বিচার চাই যেন পরের বার কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। দিনে 11টি-12টি করে ধর্ষণের নিউজ আমরা শুনতে পাচ্ছি। আমরা চাই ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশ। ঘরেও সেফ মনে হচ্ছে না নিজেকে। এই শাসন ব্যবস্থায় আমরা মোটেও নিজেকে সেফ মনে করছি না এবং এই জুলুম শাসকের হাত থেকে আমরা মুক্তি চাই। চট্টগ্রামের পানির দাবিতে ওয়াসার কার্যালয়ে ঘেরাও করেছেন কয়েকশো নগরবাসী। নগরীর ডবলমুরিং থানাধীন 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মঙ্গলবার সকালে এই কর্মসূচি পালন করেন। এই সময় তারা ওয়াসার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পানি সরবরাহের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবে। তারা জানান, রমজান মাসে মসজিদে অজু করার মতো পানি নেই, ঘরে রান্না কিংবা খাবারের পানিও নেই, যে কারণে বাধ্য হয়ে পানির সমস্যা সমাধানের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও করতে এসেছেন তারা। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের উদ্যোগ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার নিউ ইয়র্ক ব্রঙ্কস পার্কচেস্টার বাংলা বাজার গোল্ডেন প্যালেসের মিলনায়তনে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আজদুমিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিকের পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন মোবাশ্শার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট নাসির উদ্দিন সহ আরো অনেকে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। হল ভর্তি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন সাব্বির হোসেন, প্রধান সমন্বয়কারী তাজুল ইসলাম সহ আরো অনেকেই। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। 1702 সালে আজকের এই দিনে প্রথম ইংরেজি পত্রিকা দ্য কারেন্ট প্রকাশিত হয়। 1823 সালে আজকের এই দিনে আমেরিকার প্রথম সাধারণ স্কুল চালু হয়। 1990 সালে আজকের এই দিনে লিথুয়ানিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।